জঙ্গিবাদ। তো আমরা একই দিনে দেখলাম গত মঙ্গলবারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কি উপদেষ্টা আমি জানি না, ডক্টর জাইদুর রহমান, একটা সময় ছিল ঘুমের থেকে উঠেই প্রথম তার ভিডিও দেখতাম। হ্যাঁ, আসলে দেখতাম। আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু প্রচুর ভিডিও দেখি, বই পড়ি, পত্রিকা পড়ি, আইডিয়া নেই, অন্যের টকশো দেখি, অন্যের আলোচনা দেখি, পত্রিকা কলাম দেখি, সবকিছু মিলিয়ে কিন্তু আইডিয়া নিতে হয়, তাই না? তা না হলে ভিডিও বানাবো কিভাবে? এখন আর দেখি না ডক্টর জাহিদুর রহমানের ভিডিও, একটুও দেখি না আর। কারণ আমি জানি যে সে কি বলবে, তাই না? কারণ এই লোকের মানে আগেও যে খুব একটা দেখতাম, মানে ওই ইয়ের পর থেকে আর কি, তার ওয়াইফ যখন তার মুখোশ উন্মোচন করলো তারপর থেকে দেখি না, আগে দেখতাম। তারপর তো তার ওয়াইফ তার নামে কি কথাবার্তা বললো এগুলো তো জানেনি। তো সে বলল যে দেশে জঙ্গি আছে, ইউনূস সরকার প্রশ্রয় দিয়েছে, আমরা কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না, বিএনপি সরকার জঙ্গিবাদকে দমন করবে। ঠিক মঙ্গলবার, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, মানে গত পরশুদিন, ঠিক মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অনেকে তাকে প্রধানমন্ত্রী বলে থাকে, মানে প্রক্সি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই, দেশে কোনো জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই। তাহলে এখানে দেখুন, ডক্টর জাহিদুর রহমান বলতেছে দেশে জঙ্গি আছে এবং বিএনপি দমন করবে, এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, সেই সালাউদ্দিন আহমেদ বলতেছেন দেশে কোনো জঙ্গি নাই। তাহলে একই দিনে সরকারের দুইজন লোকের মুখে এই কন্ট্রাডিক্টরি বক্তব্য কেন? এটার ফয়সালা করার আগে আসুন আমরা জেনে নিই যে জঙ্গি আসলে কি জিনিস। দেখুন, আমি জানি না ডক্টর জাহিদুর রহমানের চোখে জঙ্গি আসলে কি জিনিস। যেমন আওয়ামী লীগের আমলে জঙ্গি কাদেরকে বলা হতো? দাড়ি আছে, টুপি আছে, হাতে কোরআন শরীফ আছে বা হাদিস শরীফ আছে, সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মকসুদুল মোমিনিন, অথবা ওই যে আছে না নুরানি কায়দা, কায়দা বই, যা একটা 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 মানে ইসলামিক জীবন যাপন বা নবী রাসূলের জীবনী, অনেকই তো বই আছে। মানে কোনো একটা থাকলেই হলো, ওইটাই জিহাদি বই। পবিত্র কোরআন শরীফ ওদের কাছে জিহাদি বই। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, যেগুলো হচ্ছে মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র, এবং এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমেই তো মুসলমানরা তাদের যে আহ, মানে জীবনযাপন পদ্ধতি ইসলামিক ভাবে এগুলো অনুসরণ করিত করে। তো এই আওয়ামী লীগের আমলে ওগুলো ছিল জিহাদি বই। হুম, জিহাদি বই, এগুলো নিয়ে ব্যাপক ধরপাকড় করতো। দাড়ি, টুপি, জিহাদি বই, মানে এই এই ধর্মগ্রন্থ, তারপরে আটকে রাইখা বলতো যে অমুক বাসায় জঙ্গি আছে, পুলিশ ঘিরে রেখেছে, তারপর একটা বিরাট ফাইট হতো, ফাইট হওয়ার পরে সকালবেলা লাশ বের করতো, এইভাবে দেখাতো বহির্বিশ্বকে যে দেখো হাসিনা না হলে তোমাদের কি অবস্থা হবে, হাসিনা আছে বলেই কিন্তু এই জঙ্গিদেরকে দমন করে রাখতেছে। এবং এই সব কিছু ছিল কিন্তু নাটক, এবং সেই নাটকগুলো করতো সিটিটিসির প্রধান তৎকালীন, ওই যে গালফুল একটা আছে, আর ওই যে এসবির ছিল মনিরুল, এরা এই সব জঙ্গি নাটকগুলো সাজাতো, সাজিয়ে, যেমন আমার দেশ পত্রিকায় ডক্টর মাহমুদুর রহমান উল্লেখ করেছিল সম্পাদক, জাহাজ বাড়িতে কিভাবে নিরীহ নিরীহ ছেলেগুলোকে ধরে নিয়ে ওইখানে জঙ্গি বানিয়ে গুলি করে বহির্বিশ্বকে দেখিয়েছিল যে দেখো বাংলাদেশে জঙ্গিবাদ আছে, একমাত্র শেখ হাসিনাই পারে জঙ্গিবাদ নির্মূল করতে। এবং দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী 2021 সালে বাংলাদেশে আসবে। হ্যাঁ, খেয়াল আছে না? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে 2021 সালে। তো সেখানে বড় মিটিং হয়েছে, মিছিল হয়েছে নরেন্দ্র মোদীর ইয়ের বিরুদ্ধে, তার সফরের বিরুদ্ধে। তো বাইতুল মোকাররমে কিছু আপনারা সব দেখছেন, বাইতুল মোকাররমে নিরীহ মুসল্লিদেরকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ মেরে কিচ্ছু রাখে নাই, অনেক অপদস্থ করছে। তারপরে ঢাকা শহরে অনেক কড়াকড়ি ছিল। ব্রাহ্মণবাড়িয়াতে কুমিল্লা মহাসড়কে বিশাল গন্ডগোল হইছে, সেখানে রাস্তা অবরোধ করছে হেফাজতে ইসলাম। আচ্ছা, কোথায় কুমিল্লা আর কোথায় ঢাকা? নরেন্দ্র মোদী এসে বাংলাদেশ সফর করে গেল, কুমিল্লা থেকে এরা কি করবে আন্দোলন করে? কিন্তু সেই কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে সেই নিরীহ হেফাজতের ছাত্রদের উপর গুলি করে তাদের প্রায় 17-18 জনকে মেরে ফেলা হলো। এর কোনো কারণ ছিল না। কেন মারলো? মারলো শুধু মোদীকে খুশি করার জন্য। তারা দেখালো, মানে হাসিনা দেখালো নরেন্দ্র মোদীকে যে দেখো, মানে তুমি আসবা আমার দেশে, তাই আমার দেশের লোক পছন্দ করতেছে না, এই কারণে এদেরকে আমার হত্যা করতে হয়েছে। এবার দেখো, তোমার কারণে আমি মানুষ হত্যা পর্যন্ত করতেছি। কাজে একমাত্র আওয়ামী লীগই পারবে এই দেশকে ঠিক রাখতে। আওয়ামী লীগ চলে গেলে
এই দেশটা জঙ্গিবাদের দখলে চলে যাবে। তো এই ছিল মোটামুটি আর কি আওয়ামী লীগের যুক্তি, দাড়ি টুপি কোরআন শরীফ হাদিস শরীফ থাকলেই সে জঙ্গি। আর আমাদের এই ডক্টর জাইদুর রহমান, তার চোখে আসলে জঙ্গিবাদের সংজ্ঞাটা কি আমি জানি না। মনে করেন একটা ছেলে বা একটা মানুষ বা একটা মেয়েই হতে পারে, সে যদি চিন্তা করে যে আমি মুসলমান, আমি কোরআন শরীফ পড়ব, হাদিস শরীফ পড়ব, ইসলামিক ভাবে জীবন যাপন করব, আমি দেশে শরিয়া আইন চাই, তবে আমার টার্গেট হচ্ছে যেই পলিটিক্যাল পার্টিগুলো বলতেছে যে যদি জনগণ ওদেরকে নির্বাচনে ভোট দেয়, তারা ক্ষমতা এসে এই দেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে, আমি সেই দলগুলোকে ভোট দেব। যদি কেউ চায়, আপনি তাদের জঙ্গি বলতে পারেন? পারেন না তো, কারণ ও তো কোনো সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ও তো ওর আইডিওলজি দেখাতেছে না, তাই না? ও তো চাইতেছে যে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে ও ওর আইডিওলজিকে শো করবে। কিন্তু ওইটাই ছিল আওয়ামী লীগের চোখে জঙ্গিবাদ, উগ্রবাদ। এখন বলতে পারেন যে ভাই, মাঝে মধ্যে সংগ্রাম লাগে, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপর জুলাইয়ের আন্দোলনে তো মানে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, গন্ডগোল হয়েছে, তা হয়েছে, কিন্তু হয়েছে কি এইসব গন্ডগোলে মানুষের সমর্থন ছিল। যেমন ৭১-এ পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের সমর্থন ছিল, তারপরে জুলাই বিপ্লবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। কিন্তু এই যে এই জঙ্গিবাদের আক্রমণগুলো, যে আমি অমুক ধর্ম, সে ধর্ম ইসলাম হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, মানে আমি এই ধর্মের, আমি অন্য ধর্মের লোক পছন্দ করি না, অন্য ধর্মের লোকদেরকে আমি কারণ ছাড়াই ক্ষতি করতে চাই, এবং আমি ওই সন্ত্রাস করতে চাই বিভিন্নভাবে, অবকাঠামো ক্ষতি করতে চাই, এগুলোকে বলা হয় জঙ্গিবাদ। কিন্তু বাংলাদেশে এর অস্তিত্ব কি আছে? আমি তো দেখি না। স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন না, কিন্তু ডক্টর জাইদুর রহমান দেখেন। আপনি যদি মিলান, দেখবেন যে ডক্টর জাইদুর রহমান যখন বলতেছে যে দেশে জঙ্গিবাদ আছে, তার কয়দিন আগে আবার জুলকারনাইন স্যার সামি বলতেছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট অনতিবিলম্বে বন্ধ করা উচিত। আপনারা জানেন যে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পরে পাকিস্তানের সঙ্গে অনেক ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক হয়েছে, ডিফেন্স চুক্তি হয়েছে বিমান বাহিনীর জন্য, যে F-17 বিমান কিনবে, তারপর চীন পাকিস্তান থেকে যে F-17 বিমান, পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে বানায়, যে F-17 বিমান খুব ভালো কাজ করে, চায়না থেকে যে 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 C-10 বিমানগুলো কিনবে, তারপরে তুরস্কের সঙ্গে একটা রাডার না তো ড্রোন কারখানা হবে, সেটা হচ্ছে যে চট্টগ্রামের মিরেশরাইতে, যেই জায়গাটাকে আসলে শেখ হাসিনা দিয়েছিল ভারতকে, সেখানে ইপিজেড করার জন্য, সেই জায়গাটা ভারত থেকে নিয়ে দেওয়া হচ্ছে তুরস্ককে, সেখানে ড্রোন কারখানা করার জন্য, যাতে এই সমস্ত বন্ধ হয়। এই কারণে আসলে ভারত একটি ইয়েতে নেমেছে, একটা চক্রান্তে নেমেছে, যে আসলে এই বাংলাদেশে প্রচুর জঙ্গি আছে এবং সেই জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে টিটিপি, তেহরাক ই তালেবান পাকিস্তান। তেহরাক ই তালেবান পাকিস্তান, এই জঙ্গি, এটা একটা জঙ্গি গোষ্ঠী, এটা আসলে বিভিন্ন জায়গায় লড়াই টড়াই করে, এবং মূলত এই জঙ্গি গোষ্ঠীটা তারা আসলে আফগানিস্তানের সহায়তায় চলে। আপনারা জানেন যে আফগানিস্তানের উপরে ভারতের প্রচুর প্রভাব আছে। আমরা বলি না মুসলিম মুসলিম ভাই ভাই, আফগানিস্তান আর বাংলাদেশ ভাই ভাই না। যখন আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিতে একটা ভোটাভুটি হলো, তখন কিন্তু পাকিস্তান স্যার আমাদেরকে কেউ আর ভোট দেয় নাই, এমনকি আফগানিস্তানও কিন্তু আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কাজেই এই টিটিপি, তেহরাক ই তালেবান পাকিস্তান, এটা পুরোপুরি আফগানিস্তানের মদদে তারা পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এবং এই আফগানিস্তানের দ্বারা আসলে ভারত এই টিটিপি কে নিয়ন্ত্রণ করে। এখন সেই টিটিপি বাংলাদেশে থাকতে পারে। এখন যদি জুলকারনাইন স্যার সামির কথা অনুযায়ী বিমান বন্ধ হয়, যে ঠিক আছে বাংলাদেশে পাকিস্তানে কোনো ফ্লাইট যাবে না, তাহলে কি এই জঙ্গিবাদ বন্ধ হবে? শেখ হাসিনার আমলে যায় নাই? শেখ হাসিনার আমলে তো দুই একজন লোক তারা গেছে সেই আফগানিস্তানে টিটিপির সঙ্গে যোগ দিতে। তারা করতো কি, সৌদি আরব যাইতো হজ করতে, হজ শেষ করে তারা পাকিস্তান চলে যেত। যাওয়ার ইয়ে থাকলে অনেকভাবেই যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু পাকিস্তানে এই ফ্লাইটটা বাংলাদেশের সঙ্গে বন্ধ করা, এটা হচ্ছে আসলে আরেকটি মানে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
এবং অনেকে আছে তারা বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে টাকা পয়সা খেয়ে বা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে তারা এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। এবং এখন এই যে বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক বিমান কেনা হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে, এবং ভারতের সবচেয়ে দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর, সেই শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমানবন্দর নতুন করে সাজানো হচ্ছে, এইগুলো মোটেই ভারতের পছন্দ না। এবং ভারতের পছন্দ না, এটা আসলে ভারত তো বড় দেশ, তো তারা চায় যাতে কোনো হুমকি না থাকে। ওদিকে আবার দীনেশ ত্রিবেদী নামে একজন রাজনীতিবিদকে তারা হাই কমিশনার পদে নিয়োগ দিয়েছে। এর আগে যারা ছিল সবাই ছিল আইসিএস অফিসার, কূটনীতিবিদ। এই প্রথম একজন রাজনীতিবিদকে নরেন্দ্র মোদী নিয়োগ দিল বাংলাদেশের হাই কমিশনার হিসাবে। এবং এই ডিসেম্বরে কিন্তু গঙ্গা পানি চুক্তি নবায়নের পালা। এখন যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে হয়তো সেটা নবায়ন হওয়ার সম্ভাবনা কমবে। বাট মনে হচ্ছে যে হয়তো বা বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে গঙ্গা চুক্তি হলেও হতে পারে, বাট কিছুই শিওর না। তবে হচ্ছে কি, আচ্ছা একটা সহজ কথা বলি, এই কোশ্চেন আপনাদের মনে আসছে না? যেমন যেমন পানি, এই পানির কিন্তু নদী আমাদের সঙ্গে প্রায় 154টা, না 54টা সম্ভবত অভিন্ন নদী আছে, মানে যেগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে। উজান হচ্ছে ভারতে, ভাটি হচ্ছে বাংলাদেশে। তখন ভারত কি করে, ওই নদীতে বাঁধ দেয়। বাঁধ দিলে ওরা ওই শীতকালে পানিটা ধরে রাখে, এতে ওরা ওই পানিটা ব্যবহার করে, পানি দিয়ে তারা জলবিদ্যুৎ বানায়, তারপরে কৃষিকাজ করে। এই আবার যখন বর্ষাকালে পানি প্রচুর হয়, তখন হঠাৎ করে বাঁধটা খুলে দেয়। বাঁধটা খুলে দিলে দেখা গেছে যে এক রাতের ভিতরে বাংলাদেশের বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়ে যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসে না, ঠিক আছে, ভারত এখানে বাদ দেয়, আমরা কেন এখানে একটা বাদ দিই না? ঠিক আছে, ভারতের ভূখণ্ডটা বাদ দিল, তারপর যখন এই নদীটা আমাদের ভূখণ্ডে প্রবেশ করবে, আমরা একটা বাদ দিলাম। তাহলে যখনই ভারত পানি ছাড়বে প্রচুর বন্যার সময়, আমরা বাঁধ বন্ধ করে দিব, তখনই তো এই পানি ভারতের দিকে চলে যাবে। এটা সব জায়গায় সম্ভব না হলেও কিছু জায়গায় সম্ভব। যেমন ভারতের জায়গায় বাদ দিচ্ছে, মনে করেন ওই জায়গায় পাহাড় আছে, ওই যেমন ওই নদীর দুই পাশে উঁচু উঁচু পাহাড়, ভারত বাদ দিল। কিন্তু যখন নদীটা বাংলাদেশে আসলো, তখন কিন্তু পাহাড় নাই, খোলা, তখন কিন্তু ওই বাঁধটা ওই রকম দেওয়া যায় না। বাট কিছু কিছু জায়গা কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশ বাদ দিতে পারে। কিন্তু শেখ হাসিনা সরকার গত 15 বছরে ভারতের ভয়ে এই বাদ দেয়নি। একবার চীনের সঙ্গে চুক্তি হয়েছিল, চীন বলেছিল যে আমরা বাদগুলো দিয়ে দিই, যদি ভারত পানি ছাড়ে সঙ্গে সঙ্গে তোমরাও বাদটা বন্ধ করে দিবা, এই পানি আর এখানে আসবে না, এই পানি আর আসবে না, তোমাদের গ্রামের পর গ্রাম আর বন্যায় প্লাবিত হবে না। কিন্তু চীনের সঙ্গে একটা কথাবার্তা হয়েছিল, চীন এই বাদ করার জন্য টাকা দিবে বলেছিল, তারপর শেখ হাসিনা ভারতের চাপে এই চুক্তি আর করে নাই। আর ইউনূস সরকারও তার 1.5 বছরে আসলে এটা ঠিক মতো করতে পারে না। এখন বিএনপি সরকার আসলে কতটুকু কি করে সেটাই দেখার বিষয়। এখন বিএনপি সরকারের কাছে একটাই চাওয়া ভারতের, যে আমার মনে হয় যে অনতিবিলম্বে ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তান যে চুক্তি হয়েছিল, সেটা এই যে বিমান JF-10 বিমান, বা চীনের সঙ্গে JC-10 বিমান, তারপরে তুরস্কের সঙ্গে ড্রোন চুক্তি, লালমনিরহাটে বিমানবন্দর, এগুলি অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করতে হবে। এটাই মূলত আসলে তারেক রহমান সরকারের প্রতি ভারতের নির্দেশ, এবং দেখা যাক আসলে তারেক রহমান সেই নির্দেশ কতটুকু বাস্তবায়ন করতে পারে। আর যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই ধরনের জঙ্গি নাটক আসলে মানে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রডিউস করা হবে যে এই দেশের মানুষ জঙ্গি, সুতরাং এই দেশের মানুষের এই জঙ্গিবাদগুলো এই পাকিস্তান থেকেই আসে, এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখাটা আসলে এই দেশের মানুষের জন্য ক্ষতিকর, এটা বলে বলে একটা চাপ দেওয়া সরকারকে। এবং শুধু তাই না, আগামীতে দেখবেন যে সুশীল সমাজের অনেকেও আসলে বিক্রি হয়ে গিয়েছে, এবং তারা বলবে যে এই দেশে জঙ্গি আছে। দেখুন, আমি অনেক হুজুরকে চিনি, আলেমকে চিনি, আপনারা আমাকে ভালোবাসেন, তারা অনেকেই চান যে দেশ ইসলামিক ভাবে চলুক, বা ইসলামী আইন হোক, শরিয়া আইন হোক, কিন্তু আমি এমন কাউকে দেখিনি তারা বলতেছে যে আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে
এই দেশে আমরা ইসলামী আইন করবো, আমি এরকম বলতে শুনি নাই। কিন্তু বিচ্ছিন্ন দুইটা থাকতে পারে, বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন, খুবই বিচ্ছিন্ন দুই একটা। এবং এটা যে ওই পাকিস্তান থেকে এসেছে, এইটা হয়েছে বলে ওটা হয়েছে, বিষয়গুলো আসলে এরকম না। ভালো খারাপ সকল সমাজেই আছে, কিন্তু আমি যাদেরকে চিনি, যারা আমাকে ফলো করেন, আমাকে ভালোবাসেন, যেসব মুসল্লি ভাইয়েরা বা অনেক হিন্দু ভাইয়েরা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি কারো ভিতরেই ওই রকম মানে এক্সট্রিমিজম দেখি নাই। বাট তাদের চাওয়া ডিফারেন্ট থাকতে পারে, বাট সেটা গণতান্ত্রিক উপায়ে, বাট কারো ক্ষতি করে না, কোনো যান মাল সম্পদের ক্ষতি করে না। কিন্তু এই জাইদুর রহমানরা তারা বিভিন্ন প্ররোচনায় প্ররোচিত হয়ে, এবং এই জুকারেন্স সায়েররা বিভিন্ন প্ররোচনায় প্রচিত হয়ে তারা বলতেছে যে পাকিস্তান থেকে প্রচুর জঙ্গি আসতেছে, পাকিস্তানে যাচ্ছে, এরকম করে করে আসলে করতেছে। যেমন করে ওই শেখ হাসিনা ওই জিহাদি বই পেলেই, সরি, ওই যে ধর্মীয় বই পেলেই বলতো জিহাদি বই, এবং একটু দাড়ি টুপি হলেই বলতো জঙ্গি, এবং এভাবে শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য হাজার হাজার এই নিরীহ মুসল্লি ভাইদেরকে হত্যা করেছে। অনেককে আমরা পেয়েছি, অনেককে আমরা পাইনি। এবং একই ঘটনার পুনরাবৃত্তি বাংলার মানুষ মেনে নেবে না। কাজেই বিএনপির প্রতি আমার আহ্বান যে বিএনপি যাই করুক না কেন, তারা তো আসলে জনগণের ভোটেই আসছে। তাদেরকে বলবো যে আপনি যদি মনে করেন যে কোনো মুসল্লি বা কোনো হুজুর তারা আসলেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদেরকে আপনি গ্রেপ্তার করে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আদালতে উপস্থাপন করুন। হাসিনার মতো ওই যে বাড়িঘর ঘেরাও করে রাখবো, তারপরে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হবে, তারপর দেখবো যে ভিতরে এতজন মরে পড়ে রয়েছে। আরে পুলিশের সঙ্গে গুলি বিনিময় কি? পুলিশ গুলি করে, ওরা তো কাছে তো গুলি নাই, ওরা কি পুলিশে গুলি করবো না। কিন্তু তখনকার পত্রিকায় বলা হয়েছিল যে একটা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, রাত ভর জঙ্গিদের সঙ্গে গোলা বিনিময় হয়েছে, সকালে দেখা গিয়েছে যে 4-5 জন জঙ্গি ঘরের ভিতরে মরে পড়ে আছে, 3 জন পুলিশ আহত হয়েছে। এই সমস্ত গল্প আমরা বহু শুনেছি। একটা নাগরিক সে ভালো খারাপ হোক, তার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। যদি কাউকে আপনারা মনে করেন জঙ্গি, আপনাদের সংজ্ঞায় ডক্টর জাইদুর রহমানের সংজ্ঞায় যদি কেউ জঙ্গি হয়, মনে করেন জাইদুর রহমান, তাকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে তাকে আইনে সোপর্দ করুন, এবং তার উপযুক্ত বিচার হোক। বাট কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়। আমরা আমরা জানি কিন্তু দর্শক যে সরকার যে কোনো লোককে ধরে বলবে জঙ্গি, দেখবেন তার প্রতি আর কারো সিম্পিতি নাই। যে আমাদের সুশীল সমাজ, কুশীল সমাজ, কারো সিম্পিতি নাই, বলে এই জঙ্গি ঘৃণিত। কিন্তু বাবা, তুমি জানলা কিভাবে? পুলিশ বলছে। পুলিশ জানলো কিভাবে? কারণ সরকার বলছে। এবং এটাই ছিল শেখ হাসিনার স্ট্র্যাটেজি। আজকে শেখ হাসিনা নাই, কিন্তু বিএনপি আছে। সুতরাং বিএনপিকে বলবো যে যদি প্রকৃত জঙ্গি থাকে এবং সে আসলেই চায় যে জান মাল নির্মূল করে, ক্ষতি করে তার আইডিওলজিকে এস্টাবলিশ করার জন্য, অবশ্যই আপনারা ব্যবস্থা নেবেন, কোনো সন্দেহ নেই, তেমা দ্বিমত নেই। বাট মনে রাখবেন, তারা যেন ন্যায় বিচার পায়, যাতে কোনো আইন হাতে তুলে নেওয়া না হয়, এবং যাতে অপরাধীরা ন্যায় বিচার পায়। এবং আমাদেরকে স্বাধীন দেশ হিসাবে আমরা পাকিস্তান, চীন, ভারত সবার সঙ্গে সম্পর্ক রাখবো। কারো কথায় কারোর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না।